আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বরাবর ন্যায় আজও চলে আসলাম তোমাদের ম্যানেজমেন্টের ক্লাস নিয়ে, বিগত বছরের ক্লাসগুলো নিয়ে। আজকের ক্লাসে আমাদের পেড বেসে লেকচার 1 ক্লাসটা আজকে নিব। আর আমাদের সর্বপ্রথম একটা কথা হচ্ছে, আমাদের যে সেকেন্ড টাইম যে ব্যাচটা ছিল, সে ব্যাচের পেড ব্যাচের যে ক্লাসগুলো ছিল ওগুলো আলহামদুলিল্লাহ শেষ করছি। এখন আবার জিও এবং বিউপি স্পেশাল কোর্সের যে ক্লাসগুলো তারই ধারাবাহিক আজকের প্রথম ক্লাস। তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আজকের ক্লাসে 50টা কোশ্চেন আছে। 50টা কোশ্চেন থেকে অনেক কিছু তোমরা জানবে। আর আজকের টপিকটা হচ্ছে ব্যবসার সংগঠনের ধারণা আর ব্যবসার পরিবেশ। তো তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও আর ক্লাসগুলো শেয়ার দাও, আর কে কোথা থেকে ক্লাস করছো তা জানাও, আর আমিও ক্লাসটা শেয়ার দিই। ওকে, তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, বিজনেস শব্দটি আদি অর্থ কি? বিজনেস শব্দের আদি শব্দ কি, আদি অর্থ কি? বিজনেস হলো ব্যবসা, আর ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো এখানে বলছে বিজনেস শব্দটির আদি অর্থ কি? বিজনেস শব্দের আদি অর্থ কি? দান করা, ব্যস্ত থাকা, পণ্য উৎপাদন, ঝুঁকি গ্রহণ। তাহলে বিজনেস শব্দের কি আদি অর্থ কি? সবাই একটু অ্যান্সার করো দ্রুত। সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, বিজনেস শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। তাহলে আমরা কি জানলাম? বিজনেস শব্দটি আদি অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। বিজনেস শব্দের আদি শব্দ হচ্ছে ব্যস্ত থাকা। তাহলে একের অ্যান্সার হবে কি? বিজনেস শব্দটি আদি অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। আর বিজনেস শব্দটি তোমার হচ্ছে ইটালি ভাষা থেকে এসেছে। ইটালি ভাষা বা ইংরেজি হচ্ছে বিজনেস, আর বিজনেস অর্থ ব্যস্ত থাকা বা লেগে থাকা। যে ব্যবসার মৌলিক উদ্দেশ্য কোনটি? এখন ব্যবসার মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা। আরেকটা হচ্ছে, এটা আবার মুখ্য উদ্দেশ্য বলা যায়। ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমার হচ্ছে মুনাফা অর্জন, আর ব্যবসার উদ্দেশ্য হচ্ছে উৎপাদন করা। ব্যবসার উদ্দেশ্য হচ্ছে উৎপাদন করা, উৎপাদন করা, উৎপাদন করা। ব্যবসার মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর ব্যবসার উদ্দেশ্য হচ্ছে উৎপাদন করা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সবাই একটু কমেন্ট করো দ্রুত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর সবাই অ্যান্সার করো। হ্যাঁ, অনেকে করছো, ধন্যবাদ। ব্যবসার উদ্দেশ্য হচ্ছে তোমার হচ্ছে মুনাফা অর্জন করা, আর ব্যবসার উদ্দেশ্য হচ্ছে উৎপাদন করা। তাহলে আমরা জানতে পারলাম কি? ব্যবসার মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর ব্যবসার উদ্দেশ্য হচ্ছে উৎপাদন করা পণ্য।
তারপর 3 নম্বর কোশ্চেন, ব্যবসা মৌলিক বৈশিষ্ট্যর অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত নয়, ব্যবসার মৌলিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়। সেটা কি? পণ্য সেবা লেনদেন, ঝুঁকি গ্রহণ, মুনাফা অর্জন, বিনামূল্যে পণ্য বিতরণ। সবাই একটু অ্যান্সার করি। ব্যবসার মৌলিক বৈশিষ্ট্য, ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আমরা যদি ব্যবসার বৈশিষ্ট্যগুলো জানি তাহলে তোমার হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত নয় সেটাও আমরা জানবো। তাহলে এখানে বলছি কি, পণ্য সেবা লেনদেন এটা হবে, ঝুঁকিগণ এটা হবে, নাকি মুনাফা অর্জন এটা হবে, নাকি বিনামূল্যে পণ্য বিতরণ? হ্যাঁ হ্যাঁ, অনেক অ্যান্সার করছো, ধন্যবাদ। হ্যাঁ, এটার অ্যান্সার হবে বিনামূল্যে পণ্য বিতরণ। এটার অ্যান্সার হবে ব্যবসার বিনামূল্যে পণ্য বিতরণ। তারপরে 3 নম্বর কোশ্চেন, সরি, তারপর 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর বলছে, পণ্য বা সেবা বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জনের যে কার্যক্রম তাকে কি বলে? পণ্য বা সেবা বিনিময়ে, হ্যাঁ, মুনাফা অর্জনের যে কার্যক্রম তাকে কি বলা হয়? শিল্প, ব্যবসা, পেশা, চাকরি। সবাই আমরা দ্রুত অ্যান্সার করি। বলছে পণ্য বা সেবা বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জন উদ্দেশ্য হচ্ছে কি? ব্যবসা। এটার অ্যান্সার কি হবে? ব্যবসা। কারণ কি? ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আর মুনাফা অর্জন কিভাবে করি আমরা? সেটা হচ্ছে পণ্য বা সেবার মাধ্যমে। তাহলে কি পণ্য বা সেবার মাধ্যমে কি আমরা ব্যবসা করে থাকি। তাহলে এটার অ্যান্সার হবে কি? ব্যবসা। যারা অ্যান্সার করছো বি, সবার অ্যান্সার কারেক্ট, ধন্যবাদ। এবার 5 নম্বর, বলছে দাঁড়াও, বোর্ডে হয়তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন 5 নম্বর বলছে, নিম্নে কোনটি ব্যবসার উপাদান নয়? পুঁজি, ঝুঁকি, উদ্যোক্তা, সেবা। তবে কি নিম্নে কোনটি ব্যবসার উপাদান নয়? তাহলে কি ব্যবসা করতে হলে পুঁজিরও দরকার আছে, ঝুঁকিরও দরকার আছে, উদ্যোক্তারও দরকার আছে। উদ্যোগ না নিলে কি ব্যবসা হবে? হবে না। তাহলে কি ব্যবসার জন্য কি পুঁজিরও প্রয়োজন আছে, তারপর ঝুঁকিরও প্রয়োজন আছে, উদ্যোক্তা। তাহলে এটার অ্যান্সার হবে কি? স্বেচ্ছাসেবা। স্বেচ্ছাসেবা হচ্ছে কি ব্যবসার উপাদান নয়। তাহলে আমরা কি জানলাম? ব্যবসার উপাদান নয় কোনটি? সেটা হচ্ছে স্বেচ্ছাসেবা। ওকে, হ্যাঁ, অনেক অ্যান্সার করছো, 5 ডি, ধন্যবাদ। তারপর বলছে পণ্য সেবা ক্রয় বিক্রয়ের মূল লক্ষ্য কি? সামাজিক খ্যাতি, ব্যক্তিগত সন্তুষ্টি, মুনাফা বা সেবা। এখন আমরা সবাই জানি ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর ব্যবসার উদ্দেশ্য হচ্ছে পণ্য উৎপাদন করা। এখন এখানে বলছে পণ্য বা সেবার ক্রয় বিক্রয়ের মূল লক্ষ্য কি? পণ্য কি আমরা ক্রয় বা বিক্রয় করবো কেন? মুনাফা অর্জনের জন্য। তাহলে এটার অ্যান্সার কি হবে? পণ্য ক্রয় বা বিক্রয় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়। ভাই ক্লিয়ার কিনা? এখানে বলছে পণ্য ক্রয় বিক্রয় এর মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন করা, বা মুনাফার জন্য আমরা পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকি। তাহলে এটার অ্যান্সার কি? মুনাফা। যারা মুনাফা অ্যান্সার করছে সবাইকে ধন্যবাদ।
আর যারা ক্লাসটি করছো যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধবকে মেনশন করো এবং কি ক্লাসটা শেয়ার দাও। আর কে কোথা থেকে বলছো সেটাও কমেন্টের মাধ্যমে জানাও। আর আমার কথা ক্লিয়ার কিনা সেটাও আমাকে বলো। ব্যবসার চালিকা শক্তি হিসাবে যাকে ধরা হয়, ব্যবসার চালিকা শক্তি হিসাবে যাকে ধরা হয় সেটা হচ্ছে ঝুঁকি, উদ্যোক্তা, মূলধন, শ্রম। সবাই একটু অ্যান্সার করো। ব্যবসার চালিকা শক্তি হিসাবে যাকে ধরা হয় কি হবে? ঝুঁকি হবে নাকি উদ্যোক্তা হবে, মূলধন হবে না শ্রম হবে? সবাই একটু অ্যান্সার করি। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছে উদ্যোক্তা। হ্যাঁ, উদ্যোক্তা হচ্ছে কারেক্ট। কারণ ব্যবসা চালিকা শক্তি হিসাবে কি উদ্যোক্তা। তুমি যদি ব্যবসার উদ্যোগ নাই নাও তাহলে কি তুমি ব্যবসা করবে কিভাবে? তোমাকে আগে প্রথমে উদ্যোগ নিতে হবে, আমি এই ব্যবসাটা করব বা আমি এই কাজটা করব, তারপরে তুমি ওই ব্যবসাটা ওই পরিচালনা করবে বা ব্যবসা করে থাকবে। বুঝতে পারছো? তাহলে এটার অ্যান্সার হবে কি ব্যবসা চালিকা শক্তি হিসেবে যাকে ধরা সেটা হচ্ছে উদ্যোক্তা। হ্যাঁ, তারপর 8 নম্বর কোশ্চেন। ব্যবসা বা পেশার প্রধান পার্থক্য কোথায়? ব্যবসা আর পেশার মধ্যে কি পার্থক্য? ব্যবসা হচ্ছে নিজের, আর পেশা হচ্ছে কি কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে যে কেউ টিচার, এগুলো বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে হয়। আর ব্যবসা হচ্ছে সরি, ব্যবসা হচ্ছে নিজের। তাহলে ব্যবসা বা পেশার প্রধান পার্থক্য কোথায়? পুঁজিতে, মুনাফা উদ্দেশ্যে, নাকি সেবা ধরনের, না স্থায়িত্বে? নিশ্চয় ব্যবসা বা পেশার প্রধান পার্থক্য কোথায়? সেটা হচ্ছে কি মুনাফার উদ্দেশ্যে। ব্যবসা বা পুঁজির মূল পার্থক্য হচ্ছে মুনাফা উদ্দেশ্যে। আর আরেকটা বিষয় কি, সবাই কমেন্ট করো, তাহলে তোমরা রেসপন্স করলে আমি বুঝতে পারো তোমরা ক্লাসে আসো। সবাই বেশি করে কমেন্ট করবে। এখন বলছে 9 নাম্বার, নিম্নে কোনটি ব্যবসার জন্য অপরিহার্য, মানে খুবই গুরুত্বপূর্ণ? ব্যবসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সেটা হচ্ছে পুঁজি, দান, চাকরি, নাকি স্বেচ্ছাসেবা? আমরা কি জানি ব্যবসার জন্য অপরিহার্য হচ্ছে কি অর্থ বা মূলধন বা পুঁজি। পুঁজি না থাকলে কি ব্যবসা করা সম্ভব না। তাহলে কি ব্যবসার জন্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে পুঁজি। তার মানে কি 9-এর 1 হলো অ্যান্সার। সবাই ক্লিয়ার? তাই কি ব্যবসার জন্য সবচেয়ে অপরিহার্য হচ্ছে পুঁজি। ওকে, হ্যাঁ ধন্যবাদ তুমি ক্লাস করার জন্য। ক্লাসটা শেয়ার দিও ভাইয়া। তারপরে এখানে বলছে নিম্নে কোনটি ব্যবসার ধরন নয়? ব্যবসার কি ধরন আছে? খালি ব্যবসা করলেই হয় না, একটা হালাল থাকতে হবে, তারপর ব্যবসার কিছু বৈশিষ্ট্য থাকতে, মুনাফা অর্জন থাকতে হবে, তারপরে খালি সেবা ধর্মীয় ব্যবসা। ব্যবসা কি বিভিন্ন ধরন আছে। এখানে বলছে নিম্নে কোনটি ব্যবসার ধরন নয়? বাণিজ্য, শিল্প, পেশা, সেবা। সবাই একটু দ্রুত অ্যান্সার করি। 10 নম্বর কোশ্চেন। এখানে বলছে নিম্নে কোনটি ব্যবসার ধরন নয়? বাণিজ্য, শিল্প, পেশা, সেবা। হ্যাঁ, অনেক অ্যান্সার করছো, ধন্যবাদ। এটা হবে কি পেশা। কারণ কি ব্যবসা সাথে কি বাণিজ্যও যায়, শিল্পও যায়, এমন সেবাও যায়। সেবা কি একটা ব্যবসা, সেবা ব্যবসা। যেমন ডাক্তাররা কি সেবা দিয়ে থাকে না, এটা এক ধরনের কি ব্যবসা বা কি সেবামূলক ব্যবসা। ও শিল্পও কি ব্যবসার সাথে যায়। তাহলে কি পেশাটা কি ব্যবসার সাথে যায় না। পেশা হচ্ছে কি তুমি কারোর অধীনস্থ কি চাকরি করতেছো। বুঝতে পারছো? তাহলে কি এটার অ্যান্সার হবে কি সেবা। এটার অ্যান্সার কি সেবা। তাহলে আমরা কি জানলাম? নিম্নে কোনটি ব্যবসার ধরন নয়? সেটা হচ্ছে কি পেশা। ওকে, হ্যাঁ ধন্যবাদ ক্লাস করার জন্য। ক্লাসটি শেয়ার দিও এবং বন্ধুদের মেনশন করে দিও সবাই। এখানে বলছে উৎপাদন বা বিতরণের মধ্যে যে সেতু বন্ধনে কাজ করে, মানে কি উৎপাদন আর কি বিতরণের মাঝখানে যে কাজ করে সেটা হচ্ছে কি সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। সেটা তা হলো কি শিল্প,
বাণিজ্য, পরিবহন, পেশা। সবাই অ্যান্সার করো। 11 নম্বর বলছে উৎপাদন ও বিতরণের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। সেটা কি কে? কি শিল্প, বাণিজ্য, পরিবহন, পেশা? সবাই একটু দ্রুত অ্যান্সার করি। হ্যাঁ, অনেক অ্যান্সার করছো। এটা অ্যান্সার হবে কি বাণিজ্য। উৎপাদন, দেখো বাণিজ্যর কাজ কি? বাণিজ্য হচ্ছে কোনো সম্পদ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকটে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যগুলি হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কি করে? একটা পণ্য সংগ্রহ করে এটা কি ব্যবহার উপযোগী করে শিল্পের কাছ থেকে নিয়ে এটা কি মানুষের কাছে পৌঁছানোর ধাপকে হচ্ছে বাণিজ্য। তাহলে কি উৎপাদন ও বিতরণের মধ্যে সেতু বন্ধ করে কে? সেটা হচ্ছে বাণিজ্য। বিষয় ক্লিয়ার? বাণিজ্য কি ভোক্তার নিকটে পৌঁছানোর আগ পর্যন্ত, উৎপাদন থেকে ভোক্তার নিকটে পৌঁছানোর আগ পর্যন্ত যাবতীয় কার্যগুলি হচ্ছে কি বাণিজ্য। তাহলে এটার অ্যান্সার কি বাণিজ্য। হ্যাঁ, সবাই অ্যান্সার করেছো, ধন্যবাদ। আলিফ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা ভাই শেয়ার দিও। এবার 12 নম্বর, ঝুঁকির প্রধান কারণ কোনটি? বাজার পরিবর্তন, অভিজ্ঞতা, পুঁজি ও শ্রমিক সংখ্যা। দেখো ঝুঁকির প্রধান কারণ কি? ঝুঁকির প্রধান কারণ কি? বাজার পরিবর্তন। এটার অ্যান্সার হবে কি বাজার পরিবর্তন। কারণ বাজার যদি পরিবর্তন হয় তাহলে ঝুঁকি হবে। দেখো তোমার এলাকায় ধরো সাপোজ তোমার স্কুলের সামনে ধরো ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, এগুলা কি প্রচুর চাহিদা। এখন যদি ধরো ওই স্কুল কলেজটা ওখান থেকে সরে গেল, তারপর কি ওই স্কুলের সামনে বা ওই জায়গায় ঝালমুড়ি কি বা ফুচকার দোকান চলবে না। কারণ কি এতে কি তোমার ব্যবসায় ঝুঁকি হবে। বাজারে যদি চাহিদা পরিবর্তন হয় তখনই তোমার কি ঝুঁকি পরিবর্তন হয়, ঝুঁকি বাড়ে। কারণ কি দেখো তুমি একটা ব্যবসা করতেছো একটা এলাকার ভিতরে, সেটা হচ্ছে কি ধরো ওই এলাকায় প্রচুর ধরো ফুচকার চাহিদা বা ঝালমুড়ির চাহিদা। এখন ওই স্কুল কলেজ যদি চলে যায় ওখান থেকে, তাহলে কি তোমার ফুচকা বা ঝালমুড়ি ব্যবসা কি ওখানে চলবে? তাহলে কি তুমি ব্যবসায় ঝুঁকি পড়ে যাইতেছো না? আবার যদি ডায়াগনস্টিক সেন্টারের সামনে যদি তুমি ফার্মেসির দোকান দাও তাহলে চলবে, বা তুমি যদি স্কুলের সামনে ফার্মেসির দোকান দাও তাহলে কি চলবে? চলবে না। তাহলে কি তাও তোমার ব্যবসায় কি ঝুঁকি হবে। এই জন্য কি বাজার পরিবর্তন হচ্ছে ঝুঁকির প্রধান কারণ। সবাই আমার কথা ক্লিয়ার? দায়িত্বের অন্তর্ভুক্ত নয় কি মানসম্পন্ন পণ্য সরবরাহ, আইনে মানা, ভোক্তার প্রতারণা, পরিবেশ রক্ষা। সবাই একটু অ্যান্সার করি। এখানে বলছে ব্যবসার সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। কোনটা? সেটাও কি মানসম্পন্ন পণ্য সরবরাহ, আইন মানা, তারপর যে ভোক্তার প্রতারণা, নাকি পরিবেশের রক্ষা? সবাই একটু অ্যান্সার করি দ্রুত। হ্যাঁ, এটার অ্যান্সার হবে কি ভোক্তার প্রতারণা। কারণ ব্যবসার সামাজিক দায়িত্বের মধ্যে কি ভোক্তার প্রতারণা পড়ে না। কি মানসম্মত পণ্য সরবরাহ করে কি একটা ব্যবসার দায়িত্ব। তারপর কি আইন মানা, ব্যবসার কি আইন আছে না? এক মালিকানা ব্যতীত সব ব্যবসায় গেলাম কি নিজস্ব আইন আছে। তারপর কি ভোক্তার প্রতারণা, প্রতারণা কি ব্যবসার সাথে যায় না। তাহলে কি এটা অন্তর্ভুক্ত না। তাহলে আমরা কি জানলাম? ব্যবসার সামাজিক দায়িত্বের মধ্যে কি ভোক্তার প্রতারণা এটা যায় না। এছাড়া কি মানসম্পন্ন পণ্য সরবরাহ এটাও যাবে, আইনে মানা এটাও যাবে, পরিবেশ রক্ষা। তুমি যদি ব্যবসা করো, হ্যাঁ এমন ব্যবসা করো যে এটা তোমার মনে করো পরিবেশের সাথে যায় না, তাহলে কি এটা যাবে? হবে না। কি ব্যবসার পরিবেশ রক্ষা করো কি এটাও আমাদের দায়িত্ব, আইন মানা এটাও আমাদের দায়িত্ব, এবং পণ্য মানসম্পন্ন পণ্য সরবরাহ এটাও আমাদের দায়িত্ব। কিন্তু ভোক্তার প্রতারণা এটা কি এটা এটা আইনের ব্যবসার পরিবেশ সামাজিক দায়িত্বের সাথে যায় না। তাহলে কি এটা অ্যান্সার হবে। আর সবাই বলো আমার কথা ক্লিয়ার কিনা, এবং কোথাও সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। মুনাফা উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় কে কি বলা হয়? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় কি বলা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি ব্যবসা। কারণ সেবাও না, পেশাও না, চাকরিও না। হ্যাঁ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি ক্রয় বিক্রয় কি ব্যবসা বলে। ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, মুখ্য কাজই হচ্ছে। কেন ব্যবসা করার উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা। ওকে, হ্যাঁ সবাই একটু দ্রুত অ্যান্সার করি ভাই। নিম্নে কোনটি
বাণিজ্যের অন্তর্ভুক্ত নয়, বাণিজ্যের অন্তর্ভুক্ত নয়। ব্যাংকিং, পরিবহন, উৎপাদন, বীমা। সবাই একটু দ্রুত অ্যান্সার করি। নিম্নে কোনটি বাণিজ্যের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো। সেটা হচ্ছে কি, নিম্নে কোনটি বাণিজ্যের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, 15C অনেকে অ্যান্সার করছে। হ্যাঁ, 15C হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ কি, বাণিজ্যের সাথে কি উৎপাদনের কোনো সম্পর্ক নাই। বাণিজ্যের কাজ হচ্ছে কি, পণ্য বা দ্রব্য মানুষের কাছে পৌঁছানোর সকল কার্যবলী হচ্ছে বাণিজ্য। তাহলে কি বাণিজ্যের সাথে ব্যাংকের সম্পর্ক আছে, পরিবহনের সম্পর্ক আছে, বীমারও সম্পর্ক আছে, বাট উৎপাদনের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা কি জানলাম? 15 গ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার বলছে আধুনিক ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য কোনটি? আধুনিক ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য কোনটি? সীমিত পণ্য, বৈশ্বিক বাজার, ঝুঁকি নেই, এক মালিকানা ব্যবসা। সবাই অ্যান্সার করি। হ্যাঁ, আধুনিক ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, বৈশ্বিক বাজার, বৈশ্বিক বাজার। কারণ কি, বাণিজ্যের সাথে কি বৈশ্বিক বাজার, তোমাদের বিশ্বে যে বাজারগুলো, ওইগুলোর সাথে যে পণ্য চাহিদা, ওই অনুযায়ী তো আমরা কি পণ্য কি ক্রয় বিক্রয় করি, না হলে কি আমাদের ব্যবসা চলবে না। তাহলে কি ব্যবসার বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক ব্যবসার বৈশ্বিক বাজার। হ্যাঁ, অনেকে বি অ্যান্সার করছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ। ব্যবসার ঝুঁকি বলতে কি বুঝি? ব্যবসার ঝুঁকি বলতে কি বোঝায়? ক্ষতির সম্ভাবনা, লাভের নিশ্চয়তা, বিনিয়োগ, ভোক্তার বৃদ্ধি। ব্যবসার ঝুঁকি বলতে কি বুঝি? ব্যবসার ঝুঁকি হচ্ছে ক্ষতির সম্ভাবনা। কারণ কি, ব্যবসার যখন দেখবো আমরা ঝুঁকি আছে, তখন কি বুঝতে পারবো কি ব্যবসার ক্ষতি হতে পারে। ব্যবসার ঝুঁকির সাথে কি ক্ষতির সম্ভাবনা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 17 ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করি। আঠারো নম্বর বলছে তোমার শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? শিল্পের সাথে অন্তর্ভুক্ত কোনটি? উৎপাদন, ব্যাংকিং, বীমা, পরিবহন। শিল্পের সাথে অন্তর্ভুক্ত কোনটি? শিল্পের কাজ কি? শিল্পের কাজ হচ্ছে কোনো পণ্য উৎপাদন করা, হ্যাঁ, প্রাকৃতিক কাঁচামাল আহরণ করা, সংগ্রহ করা, এগুলো করে মানুষের জন্য কি উৎপাদন করা। এটা হচ্ছে কি শিল্পের কাজ। তার মানে কি শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে উৎপাদন করা। উৎপাদন হচ্ছে কি শিল্পের অন্তর্ভুক্ত। এবার 19 নম্বর প্রশ্ন বলছে সেবা খাতের উদাহরণ কোনটি? ব্যাংকিং, কৃষি, উৎপাদন, খনন। সেবা খাত মানে কি, যে খাতে আমরা কি সেবা পেয়ে থাকি, সেবা দেয় কি? কৃষি নাকি উৎপাদন নাকি খনন নাকি ব্যাংকিং? কারণ কি সেবা খাতের উদাহরণ হচ্ছে ব্যাংকিং, সেবা খাতের উৎপাদন হচ্ছে ব্যাংকিং। এটাই হচ্ছে অ্যান্সার। কারণ সেবা খাতে তোমার যদি অর্থের প্রয়োজন হয়, সেটা কে সেবা দেবে, বা খাত কোনটা? খাত হচ্ছে কি ব্যাংকিং। ব্যাংকিং এর লোনের মাধ্যমে বা ব্যাংকিং থেকে অর্থ নিয়ে কি আমরা সেবা পেয়ে থাকি। তাহলে কি 19 ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবাই ক্লিয়ার? একক মালিকানাধীন ব্যবসার বৈশিষ্ট্য। একক মালিকানাধীন ব্যবসার বৈশিষ্ট্য। একক মালিকানা হচ্ছে কি জনপ্রিয় ব্যবসা, আর সর্বপ্রাচীন ব্যবসা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা কি বৈশিষ্ট্য রয়েছে, বাট এক মালিকানা ব্যবসার কি আইন নাই, নিজস্ব কোনো আইন সত্তা নেই। মালিক যখন খুশি তখন এক মালিকানা ব্যবসা চালু করতে পারে, এবং যখন খুশি তখন এক মালিকানা ব্যবসা
বন্ধ করে দিতে পারে। তাহলে এক মালিকানার বৈশিষ্ট্য কি? মালিক একজন, ঝুঁকি নেই, সীমিত লাভ, শেয়ার ইস্যু। ঝুঁকি নেই, এক মালিকানা ব্যবসায় কি ঝুঁকি আছে? কি এক মালিকানা ব্যবসার দায় হচ্ছে কি অসীম। এক মালিকানার দায় হচ্ছে কি অসীম। আর হচ্ছে সীমিত লাভ। দেখো তুমি যদি এক মালিকানা ব্যবসায় পুঁজি যদি বেশি খাড়াও তাহলে লাভও কি তোমার বেশি হবে, এবং ঝুঁকিও তোমার বৃদ্ধি পাবে। তুমি যদি পুঁজি বেশি খাড়াও তাহলে কি ঝুঁকিও বৃদ্ধি পাবে। এক মালিকানার ক্ষেত্রে কি লাভ, তুমি যত অর্থ বিনিয়োগ করবে তত বেশি তোমার লাভ হবে, তত বেশি ঝুঁকি থাকবে। আবার যত কম অর্থ বিনিয়োগ করবে তত লাভ কম হবে, তত কি ঝুঁকিও কম হবে। আর শেয়ার ইস্যু, এক মালিকানা ব্যবসা কি পরিসরটা হচ্ছে ক্ষুদ্র, এই কারণে কি এটা শেয়ার ইস্যু করা না। আর শেয়ার ইস্যু করা হয় তোমার হচ্ছে কোম্পানি, মানে কোম্পানি ব্যবসা বা কোম্পানিতে কি শেয়ার ইস্যু করা, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে কি কোম্পানির মূলধন গ্রহণ করে থাকে। আর তাহলে এটার অ্যান্সার কি? মালিক একজন। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক হচ্ছে একজন। এখান থেকে তোমার এক মালিকানা ব্যবসা থেকে একটা কোশ্চেন আসে, তাহলে কি জানলাম? এক মালিকানা ব্যবসার মালিক হচ্ছে মালিক নিজে। এক মালিকানার ব্যবসার দায় হচ্ছে কি অসীম। এবং তুমি যদি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি বিনিয়োগ বেশি করো তাহলে ঝুঁকিও তোমার বৃদ্ধি পাবে। আর এক মালিকানা ব্যবসা হচ্ছে 75 থেকে 85% গ্রামের লোক বা মানুষ এই ব্যবসা করে থাকে। তাহলে কি এক মালিকানা ব্যবসা একটা হচ্ছে প্রাচীনতম ব্যবসা। এই মালিকানা ব্যবসা হচ্ছে 75 থেকে 85% মানুষ করে থাকে। এক মালিকানা ব্যবসা হচ্ছে প্রাচীন ব্যবসা। তাহলে কি জানলাম আমরা? এক মালিকানা ব্যবসা হচ্ছে দায় অসীম। ওকে, তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে মালিক একজন। ওকে, ক্লিয়ার? এখন হচ্ছে ব্যবসার ভিত্তি কি? বিনিয়োগ, চাকরি, দান, পেশা। ব্যবসার ভিত্তি কি? নিশ্চয় ব্যবসার ভিত্তি কি বা ব্যবসার মজবুত কি? ব্যবসা যদি অর্থ যদি তোমার না থাকে তাহলে তুমি ব্যবসা করতে পারবে না। তাহলে ব্যবসার মূল ভিত্তিটাই হচ্ছে বিনিয়োগ। তুমি যত বেশি ব্যবসায় অর্থ বিনিয়োগ করবে তত বেশি কি লাভ হবে, যত বেশি ব্যবসায় বিনিয়োগ করবে তত বেশি লাভ হবে। তাহলে কি এটার অ্যান্সার হচ্ছে কি 21 অ্যান্সার হচ্ছে বিনিয়োগ। সবাই একটু অ্যান্সার করে দ্রুত। হ্যাঁ, অনেক অ্যান্সার করছে 21 এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যবসার ভিত্তি হচ্ছে বিনিয়োগ বা পুঁজি বা অর্থ। ওকে, এখানে বলছে পণ্য সেবা সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় কে? উৎপাদক, খুচরা ব্যবসায়ী, পাইকারি নাকি পরিবেশ? এখন পণ্য বা সেবা সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় কে? কি উৎপাদক, খুচরা ব্যবসায়ী, পাইকার না পরিবেশ? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো উৎপাদক, অনেকে করছো খুচরা ব্যবসায়ী। এটা অ্যান্সার হবে কি খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী কি তোমাদের কাছে কি পণ্যগুলো নিয়ে থাকে। বাজারে যারা ব্যবসা করে তারা কি খুচরা ব্যবসায়ী। তারা কি পাইকারি কাছ থেকে পণ্যটা ক্রয় করার মাধ্যমে কি ওনারা ব্যবসায় নিয়ে আসে, তারপর ওনাদের কাছ থেকে আমরা কি খুচরা 10 টাকা 20 টাকা বা যে দামে থাকে ওই দামে কি আমরা পণ্য ক্রয় করে থাকি। তাহলে পণ্য বা সেবা সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় কে? সেটা হচ্ছে খুচরা ব্যবসায়ী। সবাই ক্লিয়ার? হ্যাঁ, অনেক অ্যান্সার করছো ওইসে। ব্যবসা মূলত কোন অর্থনীতির অন্তর্গত? ব্যবসা কোন অর্থনীতির অন্তর্গত? একটা কি বাজার অর্থনীতি, পরিকল্পিত অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি না বিনামূল্য অর্থনীতি? হ্যাঁ, ব্যবসা কোন অর্থনীতির অন্তর্গত? সেটা হচ্ছে কি বিনামূল্যে। ব্যবসা কি বিনামূল্যে দেয়? না, দেয় কখন? মাঝে মাঝে কি ব্যবসার পণ্য পৌঁছানোর জন্য কি বিনামূল্যে পণ্য বিতরণ করে থাকে, তাহলে এটাও হবে না। তারপর কৃষিভিত্তিক, হ্যাঁ ব্যবসা কৃষিভিত্তিক হতে পারে, বাট
ব্যবসার মূলত হচ্ছে তোমার বাজার অর্থনীতি। বাজারের অর্থনীতির উপর কি ব্যবসা নির্ভর করে, বুঝতে পারছো? তাহলে কি ব্যবসা মূলত কোন অর্থনীতির অন্তর্গত? সেটা হচ্ছে কি বাজার অর্থনীতি। তাহলে কি 23-এর অ্যান্সার হচ্ছে কি বাজার অর্থনীতি। তারপর পরবর্তী কোশ্চেন, আর একটা বিষয় কি, সবাই দ্রুত অ্যান্সার করবা, বুঝছো? আর বেশি করে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো তোমরা ক্লাসে আসো। আর সবাই কমেন্ট করলে, অনেক কমেন্ট হলে বুঝতে পারা যাবে ক্লাসগুলো ভালো হইতেছে। আর কমেন্ট তোমরা যদি না করো তাহলে বুঝবো ক্লাস ভালো হচ্ছে না, তাহলে আমি ক্লাস স্টপ করে দেবো। এখন বলছে যে কাজে প্রধানত মানসিক শ্রম লাগে সেটি কোনটি? পেশা, ব্যবসা, শিল্প, কৃষি। দেখো এখানে বলছে কি মানসিক শ্রম কোন কাজে লাগে জানো? মানসিক শ্রমটা লাগে কি কি ব্যবসার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, নাকি কৃষি ক্ষেত্রে, নাকি পেশার ক্ষেত্রে? ব্যবসা মানসিক শ্রম কখন লাগে জানো? ব্যবসার ক্ষেত্রে তোমার কি লাগে জানো? অর্থ লাগে। ব্যবসার ক্ষেত্রে কি তোমার হচ্ছে অর্থ লাগে, অর্থের প্রয়োজন আছে, অর্থ লাগে। তবে পেশার ক্ষেত্রে কি লাগে জানো? মানসিক শ্রম লাগে, মানসিক শ্রম প্রয়োজন আছে। তারপর পরবর্তী কোশ্চেন, হ্যাঁ 24-এর অ্যান্সার ঠিক আছে। ব্যবসার সাফল্য নির্ভর করে সবচেয়ে বেশি কি ভাগ্যের উপর, উদ্যোগ ও দক্ষতার উপর, ঋণের উপর, নাকি সরকারি ভুক্তির উপর? সবাই একটু অ্যান্সার করো 25 নাম্বার। ব্যবসার সাফল্য নির্ভর করে কি সবচেয়ে বেশি কোনটার উপর? ভাগ্যের উপর, নাকি উদ্যোগ ও দক্ষতার উপর, নাকি ঋণের উপর, নাকি সরকারি ভুক্তির উপর? সবাই একটু দ্রুত অ্যান্সার করি। ভাগ্যের উপর ব্যবসা কখনো হয় না। ভাগ্য তোমার ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, বাট তুমি যদি ব্যবসা করার সময় যদি তুমি মূল থিম রাখো, সৎ থাকো, তারপর যা তুমি পরিশ্রম করো, তাহলে তোমার কি ভাগ্য অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি এটাও হবে না। উদ্যোগ এমন দক্ষতার উপর, হ্যাঁ ব্যবসা হতে হলে তোমার উদ্যোগ হতে হবে। তুমি যদি ধরো তুমি ভালো ধরো কথা বলতে পারো, বা তোমার কমিউনিকেশন স্কিল ভালো, তাহলে ওই ক্ষেত্রে তুমি যদি ধরো তুমি ধরো সেলসম্যান হলা, বা ব্যবসায় তুমি মনে করো কমিউনিকেশন ভালো, তুমি কাউন্টারে থাকলা, তাহলে কি ওইটা তোমার সাথে যায়। আর তা না বাদে তুমি যদি ধরো এমন একটা কাজ করলা যেটা তুমি তোমার দ্বারা করা সম্ভব না, তাহলে উদ্যোগ নিলা ঠিকই, বাট উদ্যোগটা কি সঠিক না, তাহলে কি তোমার ব্যবসায় কি ঝুঁকি থাকবে, মানে সাফল্য আসবে না। আবার দক্ষতা, একটা ব্যবসা করতে হলে তোমার দক্ষতা বা জ্ঞান থাকা জরুরি। ওই জ্ঞানটা যদি তোমার প্রাথমিকভাবে না থাকে তাহলে তুমি ব্যবসা করতে পারো না। তো সাপোজ তুমি একটা মুদির দোকান সম্পর্কে তোমার ধারণা আছে, আর তুমি ওই ব্যবসাটা না করে, ওই দক্ষতাটা তুমি না করে তুমি কি করলা, ফার্মেসির দোকান দিলা। সাপোজ ফার্মেসির দোকান দিলা, আর ফার্মেসি ওষুধ সম্পর্কে কি ধারণা আছে, দক্ষতা আছে, তাহলে কি তোমার ব্যবসা কি সাফল্য আসবে না, বা ব্যবসা কি লাভ হবে না। তাহলে কি ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কি, বা প্রধান সবচেয়ে বেশি সাফল্য আসে কোনটা, সেটা হচ্ছে কি উদ্যোক্তা এবং দক্ষতার উপর। ব্যবসার যদি উদ্যোগ এবং দক্ষতা যদি সঠিক না থাকে, তাহলে কি ব্যবসায় কখনো মুনাফা অর্জন করা সম্ভব না। তাহলে ব্যবসার মূল থিম হচ্ছে এইটাই, উদ্যোক্তা এবং দক্ষতা প্রয়োজন আছে। আর এর ফলে কি তোমার ব্যবসায় সফলতা আসবে। এবার বলছে ব্যবসায় পরিবেশ বলতে কি বুঝো? ব্যবসার বাহ্যিক অবস্থা, ব্যবসার প্রভাব বিস্তারকারী বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদান, কেবল সরকারের নীতি, নাকি কেবল বাজার? সবাই একটু অ্যান্সার করো। ব্যবসার পরিবেশ বলতে কি বুঝো? ব্যবসার পরিবেশ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে কি বাহ্যিক পরিবেশ। আবার ব্যবসার হচ্ছে 6 প্রকার আছে, একটা হচ্ছে কি অর্থনীতিগত পরিবেশ, সামাজিক পরিবেশ, তারপর প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ, রাজনীতিগত পরিবেশ। এগুলো কি রাজনীতিগত পরিবেশ, এগুলো কি ব্যবসার পরিবেশের মধ্যে। এই এই 6টা পরিবেশ যদি তোমার ব্যবসার পরিবেশ যদি সঠিক না থাকে, তাহলে তুমি কি ব্যবসা করতে পারো না। ব্যবসা পরিবেশের সাথে খাপ খাওয়ায় কি ব্যবসা করতে হয়। আর এখানে বলছে ব্যবসা পরিবেশে বলতে কি বোঝায়? ব্যবসার কি বাহ্যিক অবস্থা,
এটা হবে না, কারণ কি অভ্যন্তরীণ আছে, আবার এমন কি বাহ্যিক আছে। তাহলে এটার অ্যান্সার কি? ব্যবসা প্রভাব বিস্তারকারীর মধ্যে কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদান প্রয়োজন আছে। তাহলে কি এটার অ্যান্সার কি হবে? 26-এর ক। ব্যবসা পরিবেশ বলতে বুঝি কি? ব্যবসা পরিবেশ হচ্ছে কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদান। ওকে, এখানে বলছে ব্যবসা পরিবেশ প্রধানত কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 6 প্রকার। আর আমি গত বছর বলছিলাম ব্যবসার প্রধানত হচ্ছে কি 2 প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহ্যিক পরিবেশ। তাহলে এটার অ্যান্সার কি? 2 প্রকার। তাহলে 2 প্রকার কি ব্যবসার? সেটা হচ্ছে বাহ্যিক, আর একটা কি অভ্যন্তরীণ পরিবেশ। তাহলে কি 27-এর অ্যান্সার হচ্ছে বি এ। সেটা হচ্ছে কি ব্যবসা প্রধানত পরিবেশ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ। হ্যাঁ, আর ব্যবসার পরিবেশ হচ্ছে কি আবার ব্যবসার পরিবেশ হচ্ছে আবার 6টা। যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে ব্যবসার পরিবেশ প্রধানত বলে তাহলে 2 প্রকার হবে, আর যদি বলে ব্যবসার পরিবেশ কয়টি তাহলে কি 6টি। তাহলে কি ব্যবসার পরিবেশ হচ্ছে, ব্যবসার পরিবেশ যদি বলে তাহলে কি কয় প্রকার হবে? 6 প্রকার। কি কি? সেটা হচ্ছে, এক হচ্ছে সামাজিক, 2 হচ্ছে অর্থনীতি, 3 হচ্ছে রাজনীতি, 4 হচ্ছে প্রযুক্তিগত, 5 হচ্ছে আইনগত, আর 6 হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত এবং রাজনীতি আছে, সরি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত এবং প্রাকৃতিগত। তাহলে কি ব্যবসা প্রধানত হচ্ছে 2 প্রকার, অভ্যন্তরীণ পরিবেশ আর বাহ্যিক পরিবেশ। আবার ব্যবসার পরিবেশ কয়টা? সেটা হচ্ছে 6টা, একটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত এবং প্রাকৃতিকগত পরিবেশ। ওকে, তাহলে আমরা কি জানলাম? ব্যবসার পরিবেশ হচ্ছে প্রধানত 2 প্রকার। এবার বলছে 28 নম্বর হচ্ছে অভ্যন্তরীণের পরিবেশের অন্তর্ভুক্ত নয় কোনটি? তাহলে আমাকে জানতে হবে কি বাহ্যিক পরিবেশের উপাদানগুলো কি কি এবং অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কি কি। দেখো এখানে বলছি কি অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত নয় কি? মালিক, ব্যবস্থাপনা, সরকারের নীতি, শ্রমিক। সবাই একটু দ্রুত অ্যান্সার করি। এখানে বলছে অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত নয় কোনটি? মালিক হবে না, এটাও না, এটাও না, এটাও না। তাহলে অ্যান্সার কি? সরকারও নীতি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে অন্তর্ভুক্ত নয়। অভ্যন্তরীণ পরিবেশে কি মালিক, ব্যবস্থাপনা, শ্রমিক যাবে, বাট সরকারও নীতি এটা কি অভ্যন্তরীণ পরিবেশে যাবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি 28-এর অ্যান্সার হচ্ছে গ, সরকারি নীতি। সবাই ক্লিয়ার? দ্রুত একটু অ্যান্সার করি সবাই। অভ্যন্তরীণ পরিবেশের কি কি যায় সেটা হচ্ছে, এই যে অভ্যন্তরীণ পরিবেশের যায় হচ্ছে তোমার মালিক বা শেয়ার, তারপর হচ্ছে পরিচালনা পর্ষদ, তারপরে যে হচ্ছে শ্রমিক ও কর্মী, তারপরে যে হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের, হ্যাঁ, তাহলে আমরা কি জানি অভ্যন্তর পরিবেশের মধ্যে কি যায়? মালিক বা শেয়ার,
পরিচালনা পর্ষদ, শ্রমিক শ্রমিক ও কর্মী ও প্রতিষ্ঠানের নিজস্ব সংস্থান এবং অভ্যন্তরীণ পরিবেশের নিজস্বতা। হ্যাঁ, তাহলে কি এটা কি তাহলে যায় না? দেখছো, মালিকও যায়, অভ্যন্তরীণ পরিবেশে ব্যবস্থাপনাও যায়, এটাও যায়, আবার শ্রমিকও যায়, তাহলে যায় নাকি এটা? তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিষয় ক্লিয়ার? অভ্যন্তরীণ পরিবেশে কি কি যায় সেটা হচ্ছে মালিক বা শেয়ার, পরিচালনা পর্ষদ, শ্রমিক বা কর্মী, প্রতিষ্ঠানের নিজস্ব। ওকে, এবার বলছে বাহ্যিক পরিবেশে প্রধান উপাদান কোনটি? আইন ও নীতি, কর্মচারী, উদ্যোক্তা, ব্যবস্থাপনা। সবাই একটু দ্রুত অ্যান্সার করি। হ্যাঁ, অনেক অ্যান্সার করতেছো, তাও তোমরা দ্রুত একটু অ্যান্সার করি। এটার অ্যান্সার কি হবে? বাহ্যিক পরিবেশের উপাদান কোনটি? সেটা হচ্ছে কি আইন ও নীতি। তাহলে আমরা কি জানলাম? আইন ও নীতি হচ্ছে কি বাহ্যিক পরিবেশের উপাদান, এই একটা। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে তোমার ক্রেতা, ক্রেতা বা ভোক্তা, ভোক্তা। তারপর হচ্ছে সরবরাহকারী, সরবরাহকারী, সরবরাহকারী। তারপর মধ্যস্থ ব্যবসায়ী, ব্যবসায়ী, মধ্যস্থ ব্যবসায়ী। তারপর হচ্ছে সরকারি সংস্থা। তাহলে কি বাহ্যিক পরিবেশের উপাদান কোনটি? আইন ও নীতি, ক্রেতা বা ভোক্তা, সরবরাহকারী, তারপর যে আছে মধ্যস্থ ব্যবসায়ী, তারপর কি সরকারি সংস্থা। তাহলে আমরা দেখো একটা প্রশ্নের সাথে আমরা কি জানতে পারলাম, এই রিলেটেড আরো অনেকগুলো কোশ্চেন জানতে পারলাম। যেমন বাহ্যিক পরিবেশের উপাদান কি কি আমরা সবাই পারবো, কারণ কি সরকার ও আইন ও নীতি হচ্ছে বাহ্যিক পরিবেশের উপাদান। আর তার পাশাপাশি হচ্ছে তোমার কি ক্রেতা বা ভোক্তা, তারপরে কি সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, এমনকি সরকারি সংস্থা। এগুলো কি সবই হচ্ছে বাহ্যিক পরিবেশের উপাদান। আর এই যে বাকি যে তিনটা আছে সেগুলো কি এর ভিতরে পড়ে না, বাহ্যিক পরিবেশের উপাদানের মধ্যে পড়ে না। আবার ব্যবস্থাপনা হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। তাহলে সবাই ক্লিয়ার? আরেকটা বিষয় হচ্ছে কি পরিবেশের যে উপাদানগুলো আছে, সামাজিক পরিবেশ, অর্থনীতি পরিবেশ, তারপর যে হচ্ছে তোমার রাজনীতি পরিবেশ, এই যে 6টা পরিবেশ আছে, এই পরিবেশের উদাহরণগুলো বা ওই পরিবেশের অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলো কি আমরা মুখস্থ করে ফেলবো। তার মানে কি এখান থেকে একটা দুইটা কোশ্চেন আসলো আমরা কি সব অ্যান্সার করতে পারবো? যদি বলে মুনাফা, তারপর বা আয়, সুদ, তারপরে যে ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো কোন পরিবেশের উপাদান, আমি যদি মুখস্থ করি তাহলে আমি এগুলো কি সহজে পারবো। এগুলো মুখস্থর বিকল্প কোনো অপশন নাই, তাহলে আমাদের এটা মুখস্থ করতে হবে। এখন বলছে আরেকটা বিষয় হচ্ছে কি তোমার হচ্ছে 4টা পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আইনগত পরিবেশ, অর্থনীতি পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামাজিক পরিবেশ এবং রাজনীতি পরিবেশ। এই 4টা পরিবেশ যদি ভালো করে পড়ো তাহলে তুমি দেখবে এডমিশনে 1 থেকে 2টা মার্ক ইজিলি কমন পাবে। এখন বলছে কোন পরিবেশের উপর ব্যবসা সরাসরি নিয়ন্ত্রণ থাকে? বাহ্যিক, অভ্যন্তরীণ, সামাজিক, আন্তর্জাতিক। সবাই একটু দ্রুত অ্যান্সার করি। হ্যাঁ, কোন পরিবেশের উপর ব্যবসা সরাসরি নিয়ন্ত্রণ থাকে? অভ্যন্তরীণ, সামাজিক, আন্তর্জাতিক এবং বাহ্যিক। হ্যাঁ, কি কোন পরিবেশের উপর ব্যবসা সরাসরি নিয়ন্ত্রণ থাকে? বাহ্যিক। অ্যান্সার হবে কি বাহ্যিক। অভ্যন্তরীণ হবে না, সামাজিক হবে না, আন্তর্জাতিকও হবে না। 30-এর অ্যান্সার যারা বি দিছো তাদের অ্যান্সার ভুল। 30-এর অ্যান্সার হচ্ছে এ, সেটা হচ্ছে কি বাহ্যিক পরিবেশ। কোন পরিবেশের উপর ব্যবসার সরাসরি নিয়ন্ত্রণ থাকে? এটার অ্যান্সার ছাড়াও যারা বাহ্যিক দিছো অভ্যন্তরীণ, সামাজিক এবং আন্তর্জাতিক। হ্যাঁ, এটার অ্যান্সার কি কারেক্ট হচ্ছে অভ্যন্তরীণ। সরি, আমার বলতে ভুল হয়েছে, এটার অ্যান্সার হচ্ছে কি অভ্যন্তরীণ। কারণ কি পরিবেশের সাথে কি এটা সরাসরি কাজ করে। অভ্যন্তরীণ পরিবেশটা কি সরাসরি কাজ করে, আর বাহ্যিক হচ্ছে কি কারো দ্বারা পরিচালিত হয়। তার মানে কি এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবাই বিষয় ক্লিয়ার?
হ্যাঁ, ধন্যবাদ কমেন্ট করার জন্য। কারণ কোন পরিবেশ ব্যবসায় সরাসরি প্রভাব পড়ে, সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশ। অভ্যন্তরীণ মানে হচ্ছে কি সরাসরি, আর বাহ্যিক মানে হচ্ছে কি কারো দ্বারা করে না। যেমন তোমার সাথে আমি কি সরাসরি কমিউনিকেশন করতেছি, এটা মানে অভ্যন্তরীণ। আর বাহ্যিক মানে কি, ধরো তোমার ফ্রেন্ডে বললাম এক্স রে বলো কি কালকে ক্লাস করতে, তার মানে কি এটা হচ্ছে কি বাহ্যিক পরিবেশ, বাহ্যিক ভাবে করলাম। আর অভ্যন্তরীণ মানে কি সরাসরি। এই জন্য কি অভ্যন্তরীণ হচ্ছে কি ব্যবসার সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে। বিষয় ক্লিয়ার? আর আমি প্রথমে অ্যান্সার বলছিলাম বাহ্যিক, এটা হবে না। অভ্যন্তরীণ হচ্ছে কারেক্ট, কারণ অভ্যন্তরীণ হচ্ছে সরাসরি সম্পর্ক। ওকে, আর তোমরা বলো আমার কথা ক্লিয়ার কিনা, আর বেশি করে কমেন্ট করো। আর কেউ কোথাও যদি কারোর কোথাও যদি প্রশ্ন সমস্যা হয় বুঝতে, তাও কমেন্টের মাধ্যমে জানাও, আমি সলভ করে দেব। সরি। প্রযুক্তিগত প্রযুক্তিগত পরিবর্তন কোন পরিবেশের অন্তর্গত? আর যদি প্রযুক্তিগত পরিবেশের উদাহরণ জানি, তাহলে আমরা কি সহজে অ্যান্সার করতে পারবো। দেখো কোনটা হয়, সামাজিক, প্রযুক্তিগত, রাজনীতিক, প্রাকৃতিক। দেখো সামাজিক হবে না, কারণ এখানে বলছে প্রযুক্তি, তার মানে কি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রযুক্তিগত পরিবেশের সাথে কি প্রযুক্তি যায়, তার মানে কি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রাকৃতিক হবে না, রাজনীতিকও হবে না, এটা হচ্ছে কি ওদেরও নিজস্ব পরিবেশ আছে। প্রযুক্তিগত পরিবেশে কি প্রযুক্তি যায়, তাহলে এটার অ্যান্সার কি 21 এর অ্যান্সার হচ্ছে প্রযুক্তিগত। এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, প্রযুক্তিগত হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, 31 সি হবে। তারপর বলছে রাজনীতি পরিবেশের উদাহরণ কোনটি? রাজনীতির স্থিতিশীলতা, ভোক্তার রুচি, শ্রমিকের দক্ষতা, প্রযুক্তি অগ্রগতি। দেখো রাজনীতি পরিবেশের সাথে কি রাজনীতি যাবে, তাহলে দেখো এই প্রযুক্তির অগ্রগতি, এটা কি যাবে, এটা কি প্রযুক্তিগত পরিবেশ। তারপরে যে বলছে শ্রমিকের দক্ষতা, এটাও কি প্রযুক্তিগত পরিবেশে বা সামাজিক পরিবেশে যাবে। আর ভোক্তার রুচি, এটাও কি সামাজিক পরিবেশে যাবে। তবে 32 অ্যান্সার কি রাজনীতির স্থিতিশীলতা, এটাই কি কারেক্ট অ্যান্সার। রাজনীতি পরিবেশের সাথে যায় কোনটা, সেটা হচ্ছে রাজনীতি স্থিতিশীলতা। যারা 32 এক অ্যান্সার করছো তাদের অ্যান্সার কি সঠিক হয়েছে। অর্থনীতি পরিবেশের অন্তর্ভুক্ত নয়, তাহলে আমাকে জানতে হবে কি অর্থনীতি পরিবেশটা কি। অর্থনীতি পরিবেশের সাথে নিশ্চয়ই অর্থের সম্পর্ক আছে, যেমন সুদ, আয়, ব্যাংক, তারপরে যা হচ্ছে তোমার মূলধন, তারপর আয় ব্যয়, এগুলো কি অর্থনীতির সাথে রিলেটেড না, অর্থ রিলেটেড না। তাহলে ওইগুলো যদি থাকে তাহলে সহজ হিসাব, ওইগুলো যদি থাকে ব্যাংক রিলেটেড বা অর্থ রিলেটেড থাকে, তাহলে ওটাকে ইজিলি অর্থনীতিগত পরিবেশে হবে। তাহলে দেখো এখানে কোনগুলো আছে, সুদের হার, দেখো সুদের হার আছে, তার মানে কি মুদ্রাস্ফীতি আছে, জলবায়ু পরিবর্তন, এটা হচ্ছে প্রাকৃতিগত পরিবেশ। এটা হচ্ছে কি প্রাকৃতিগত, জলবায়ুর সাথে কি আমাদের হাত আছে না, এটা কি প্রকৃতিগত, তার মানে এটা কি ন্যাচারাল এনভায়রনমেন্টে পড়ছে, তার মানে কি প্রাকৃতিকগত পরিবেশে পড়ছে কি জলবায়ু পরিবর্তন। আর হচ্ছে কি আয়ের স্তর, সুদের হার, মুদ্রাস্ফীতি, এগুলো কি অর্থনীতির সাথে রিলেটেড। বুঝতে পারছো? তাহলে কি অর্থনীতি পরিবেশের অন্তর্ভুক্ত নয়। দেখছো অন্তর্ভুক্ত দেখে আমরা কি করতাম, আয়ের স্তর দাগাই দিতাম বা সুদের হার দিতাম বা মুদ্রাস্ফীতি দিতাম। বাট এখানে প্রশ্ন তোমাকে খেয়াল করতে হবে, এখানে 9 বলছে, 9 বলার কারণে কি হয়েছে, জলবায়ু পরিবর্তন, এটা হচ্ছে কারেক্ট আনসার। আর যারা তোমরা 33 সি অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা সঠিক, কারণ কি জলবায়ু পরিবর্তনটা কি পরিবেশ, প্রাকৃতিকগত পরিবেশ বা ন্যাচারাল এনভায়রনমেন্ট। তোমরা কি করো, 6টা পরিবেশের ইংলিশ ওয়ার্ড গুলো মুখস্থ করবে, কি অনেক সময় ইংলিশ ওয়ার্ড গুলো দিয়ে থাকে, এটা কোন এনভায়রনমেন্ট পড়ছে বা কোন পরিবেশে পড়ছে। তাহলে কি তুমি যদি জানো ইংলিশে, তাহলে তুমি সহজেই এগুলো অ্যান্সার করতে পারবা। তার মানে কি জলবায়ু পরিবর্তন হচ্ছে কি প্রাকৃতিকগত পরিবেশ, যা হচ্ছে কি ন্যাচারাল এনভায়রনমেন্ট। আর সবাই বেশি করে, তারপর বলছে সামাজিক পরিবেশের উপাদান হলো,
এক, জনগোষ্ঠীর গঠন, প্রযুক্তি, করনীতি, ব্যাংকিং ব্যবস্থা। সামাজিক পরিবেশ কি? সামাজিক পরিবেশ হচ্ছে আমাদের আমাদের আশপাশে যা আছে তাই কি সামাজিক পরিবেশ, মানে আমরা নিজেদের দ্বারা তৈরি হয় সামাজিক পরিবেশ। দেখো এই যে ব্যাংকিং ব্যবস্থা, এটা কি সামাজিক পরিবেশে যাবে না? এটা কি অর্থ সংক্রান্ত, তার মানে কি এটা হচ্ছে অর্থনীতি পরিবেশে যাবে, এটা হচ্ছে অর্থনীতি পরিবেশে যাবে। তারপরে করনীতি, এটাও সেম অর্থনীতির সাথে রিলেটেড, তার মানে কি অর্থনীতিগত পরিবেশের সাথে যাবে, মানে কি ইকোনমিক এনভায়রনমেন্টের সাথে যাবে। আর এখানে বলছো প্রযুক্তি, প্রযুক্তি কি প্রযুক্তিগত পরিবেশের সাথে যাবে বা প্রযুক্তিগত পরিবেশের উদাহরণ। তাহলে এটার অ্যান্সার হবে কি টেকনিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে প্রযুক্তি হচ্ছে, তাহলে এটার অ্যান্সার কি জনগোষ্ঠী গঠন। সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে কি জনগোষ্ঠীর গঠন, তার মানে কি 34 অ্যান্সার হচ্ছে 1। যারা 34 1 অ্যান্সার করছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। বিষয় ক্লিয়ার? এবার 35 নম্বর বলছে প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? প্রাকৃতিক বলতে কি যেগুলো হচ্ছে গড গিফট, যেমন হচ্ছে ঐতিহ্য সংস্কৃতি, তারপরে যা হচ্ছে গাছপালা, তারপরে যা হচ্ছে জলবায়ু আবহাওয়া, এগুলো কি প্রাকৃতিকগত পরিবেশে। তারপরে এখানে কি সরকারের নীতি, এটাও হবে না। কর আর হার হচ্ছে কি অর্থনীতি, আর এই প্রযুক্তি হচ্ছে কি প্রযুক্তিগত, আমরা কি জানি। তাহলে এটার অ্যান্সার কি 35 1। জলবায়ু বা প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিকগত পরিবেশের উপাদান। তাহলে কি 35 অ্যান্সার হচ্ছে ক, 35 অ্যান্সার হচ্ছে ক, প্রাকৃতিকগত পরিবেশ, প্রাকৃতিকগত পরিবেশ। ক্লিয়ার? এবার বলছে ব্যবসার পরিবেশের বৈশিষ্ট্য কি হলো কি স্থির, গতিশীল, অপরিবর্তনীয়, স্থায়ী। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ব্যবসার পরিবেশের বৈশিষ্ট্য, ব্যবসা কি স্থির, মানে কি লাভ হইতে আছে লস হইতেছে না, তার মানে কি এটাও হবে না। গতিশীল, অপরিবর্তনীয়, মানে ধরো তুমি লাভ করতে আসছো, লাভ করতেই থাকবা ব্যবসায়, না এটাও হবে না, মানে কি অপরিবর্তনীয়, এটাও হবে না। তারপরে স্থায়ী, মানে তুমি লাভ করছো মানে লাভ করছোই, মানে এটা লসের সম্ভাবনা না, এটাও হবে। তার মানে অ্যান্সার কি গতিশীল। ব্যবসার কি গতি আছে, নিজস্ব ধারা আছে, কখনো আপ এন্ড কখনো ডাউন, মানে কি ব্যবসায় কখনো তুমি লাভ করবে, কখনো তোমার ক্ষতি হবে, কখনো তোমার ব্যবসার বিনিয়োগ বাড়বে, কখনো বিনিয়োগ কম হবে, কখনো তুমি ব্যবসায় অনেক লাভ করবে। এটাই কি ব্যবসার কি নীতি বা ব্যবসার বৈশিষ্ট্য। তার মানে কি 36 অ্যান্সার হচ্ছে কি খ, গতিশীল। ব্যবসার কি গতি আছে, একটা ফ্লো আছে, মানে কি কখনো কমবেও না কখনো বাড়বে না, মানে একটা ধারা আছে, মানে বাড়তেও পারে কমতেও পারে, এটা হচ্ছে কি গতিশীল। ব্যবসার পরিবেশের বৈশিষ্ট্য হলো কি গতিশীল। ব্যবসা পরিবেশ বিশ্লেষণের উদ্দেশ্য কি? ব্যবসা ঝুঁকি কমানো, কেবল কর নির্ধারণ, পণ্য উৎপাদন, শ্রমিক নিয়োগ। 37 নম্বর অ্যান্সারটা করো। এখানে বলছে পরিবেশ বিশ্লেষণের উদ্দেশ্য কি? কেবল কর নির্ধারণ কি ব্যবসা পরিবেশকে নির্ধারণ করে কি কর নির্ধারণের জন্য? না, এটাও হবে না। পণ্য উৎপাদনের জন্য? এটাও না। শ্রমিক নিয়োগ? এটাও না। কারণ এটাই হচ্ছে 37 ক হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ কি পরিবেশ বিশ্লেষণ করা হয় ব্যবসার ঝুঁকি কমানোর জন্য। দেখো তুমি যদি ব্যবসার যে পরিবেশ 6টা আছে, ওই পরিবেশগুলো যদি তোমার ব্যবসার সাথে না যায়, তাহলে কি তুমি ব্যবসা করতে পারবে? না, পারবে না। তাহলে কি তোমার ব্যবসা কি ঝুঁকি বাড়বে। আর ওই 6টা পরিবেশ যদি জানো, ধরো সাপোজ ঢাকাতে যদি পাট আবাদ করা হয়, পাট চাষ করে কি পাট কি হবে ঢাকায়, তাহলে কি ব্যবসার ঝুঁকি হবে না? আর তুমি যদি প্রাকৃতিকগত পরিবেশ সম্পর্কে জানো, তাহলে ঢাকার পরিবেশের সাথে ঢাকার জায়গার সাথে বা ঢাকার আবহাওয়ার সাথে কি পাট আবাদ যায় না। পাট আবাদ কোথায় যায়? খুলনা বা যেসব অঞ্চলে মাটি তোমার পাটের জন্য উপযোগী সেসব জায়গায় যায়। তাহলে কি খুলনায় যদি তুমি পাট আবাদ করো, তুমি কি সফলতা পাবে না? তার মানে কি ওই জায়গার কি প্রকৃতিগত পরিবেশটা কি পাটের সাথে যায়, ঢাকায় কি পাটের সাথে যায় না। তাহলে কি তোমার কি জানতে হবে পরিবেশ বিশ্লেষণের উদ্দেশ্য একমাত্র হচ্ছে ব্যবসার পরিবেশের ঝুঁকি হ্রাস করা। মানে কি পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে কি তুমি ব্যবসা তোমার ঝুঁকি হ্রাস করা, মানে কি মুনাফার জন্য বেশি পাও, এটা হচ্ছে কি ব্যবসার মূল ই।
তাহলে কি পরিবেশ বিশ্লেষণে একমাত্র ওইটাই হচ্ছে ব্যবসার ঝুঁকি কমানো, ব্যবসার ঝুঁকি কমানো। ওকে, বাহ্যিক পরিবেশে কোন উপাদান সবচেয়ে বেশি প্রভাব ফেলে? সরকারের নীতি, ব্যবস্থাপনা, মালিক, শ্রমিক। বাহ্যিক পরিবেশে কোন উপাদান ব্যবসায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে? হ্যাঁ, বাহ্যিক পরিবেশে কি ব্যবস্থাপনা কি ঝুঁকি প্রভাব ফেলে? না। মালিক না। তারপর শ্রমিক, এটাও না। তাহলে অ্যান্সার কি হবে? সরকারও নীতি হচ্ছে কি বাহ্যিক পরিবেশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তার মানে কি 38 অ্যান্সার হচ্ছে ক। 38 অ্যান্সার যারা ক দিয়েছো তাদের অ্যান্সার হয়েছে। সরি। 39 নম্বর বলছে ভোক্তা রুচির প্রবণতা পরিবর্তন করবে কোন পরিবেশের অন্তর্গত? সামাজিক, প্রযুক্তিগত, রাজনীতিগত, অর্থনীতিগত। 39 বলছে ভোক্তা রুচি ও প্রবণতা পরিবর্তন কোন পরিবেশের অন্তর্গত? প্রযুক্তিগত তো হবে না, কারণ প্রযুক্তিগত পরিবেশে কি প্রযুক্তি সম্পর্ক আছে। রাজনীতিগত পরিবেশে কি রাজনীতির সম্পর্ক আছে। তারপর অর্থনীতি পরিবেশের সাথে কি অর্থের সম্পর্ক আছে। তার মানে কি এটা আমরা বুঝতে পারতেছি ভোক্তার রুচি ও প্রবণতার সাথে কি সামাজিক পরিবেশ যায়। তাহলে 39 ক হচ্ছে সঠিক অ্যান্সার। যারা 39 ক দিছো তাদের সবার অ্যান্সারই সঠিক হয়েছে। অভ্যন্তরীণ পরিবেশের নিয়ন্ত্রণ কার হাতে হতে পারে? সরকার, উদ্যোক্তা, ব্যবস্থাপনা, বাজার, প্রতিযোগী। এটা সবাই অ্যান্সার করো, কারণ আমি বলছি অভ্যন্তরীণ পরিবেশে কি কি যায়, বাহ্যিক পরিবেশে কি কি যায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? সবাই একটু দূরত্ব করো। দেখো অভ্যন্তরীণ পরিবেশে কি সরকার, এটাও হবে না। বাজার, এটাও হবে না। প্রতিযোগী, এটাও হবে না। কারেক্ট অ্যান্সার কি উদ্যোগ ও ব্যবস্থাপনা। তো দেখো অভ্যন্তরীণ পরিবেশে বাজার আর হচ্ছে উদ্যোগ এমন ব্যবস্থাপনা কি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা কি জানলাম? অভ্যন্তরীণ পরিবেশে উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা কি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে 40 খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা 40 খ অ্যান্সার করছো সবার অ্যান্সার কারেক্ট। হ্যাঁ, ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট বলতে কি বুঝো? ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট বলতে কি বুঝো? বয়স ও জনগোষ্ঠীর কাঠামো, আইন, প্রযুক্তি, জলবায়ু। এই তিনটার একটাও হবে না। কারণ ডেমোগ্রাফিক এনভায়রনমেন্টে কি বয়স ও জনগোষ্ঠী কাঠামো বোঝায়। ডেমোগ্রাফিক এনভায়রনমেন্টকে কি বোঝায়? সেটা হচ্ছে জনগোষ্ঠী, বয়স ও জনগোষ্ঠী হচ্ছে বোঝায়। তার মানে কি 31 নম্বর অ্যান্সার হচ্ছে বয়স ও জনগোষ্ঠী কাঠামো। ওকে, হ্যাঁ 41 এ হবে কারেক্ট অ্যান্সার। তারপর বলছে গ্লোবালাইজেশন কোন পরিবেশের অন্তর্ভুক্ত? গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন কোন পরিবেশের অন্তর্ভুক্ত? গ্লোবাল মানে কি বৈশ্বিক কোন পরিবেশের অন্তর্ভুক্ত? হ্যাঁ, এটা কি আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ, সামাজিক, অভ্যন্তরীণ, প্রাকৃতিকগত। অভ্যন্তরীণ তো হবেই না, সামাজিকও হবে না, প্রাকৃতিকও এটা হবে না। বৈশ্বায়ন মানে কি সারা বিশ্বের সাথে কি বৈশ্বায়ন মানে বৈশ্বায়নটা হচ্ছে সারা বিশ্বের সাথে কানেক্ট মানে পৃথিবী। তার মানে কি আন্তর্জাতিক এবং অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। আন্তর্জাতিক এবং
অর্থনীতি পরিবেশের অন্তর্গত। তাহলে 42-এর ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি আন্তর্জাতিক থাকে তাহলে আন্তর্জাতিক হবে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ। যদি গ্লোবালাইজেশন কোন পরিবেশের অন্তর্গত থাকে, যদি অর্থনীতি পরিবেশ থাকে এটাই অ্যান্সার হবে। আবার যদি আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ থাকে এটাও অ্যান্সার হবে। কারণ আর বেশিরভাগ সময় তোমার কি এটুক থাকবে, অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ কি আছে, ব্যবসা পরিবেশে একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। আন্তর্জাতিক কি এটা নাই, তার মানে এটাও হবে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 42-এর ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রতিযোগিতা প্রতিযোগিতা কোন পরিবেশের অংশ? বাজার ও বাহ্যিক পরিবেশ, অভ্যন্তরীণ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। কারণ কি আমরা জানি কি প্রযুক্তিগত পরিবেশ কি প্রযুক্তি বা টেকনিক রিলেটেড থাকবে, তার মানে এটাও হবে না। প্রাকৃতিক মানে কি যেটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে যেগুলো হয় এটাও হবে না। অভ্যন্তরীণ হবে নাকি বাজার বা বাহ্যিক পরিবেশ হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করি। হ্যাঁ, অনেক অ্যান্সার করছে বাজার ও বাহ্যিক পরিবেশ, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 43-এর ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রতিযোগিতা কোন পরিবেশের অংশ? সেটা হচ্ছে কি বাজার ও বাহ্যিক পরিবেশের অন্তর্গত। প্রতিযোগিতা হচ্ছে বাজার ও বাহ্যিক পরিবেশের অন্তর্গত। বলছে কোন পরিবেশে ব্যবসা সরাসরি প্রভাব ফেলতে পারে না? কোন পরিবেশ? আমরা জানি কি ব্যবসা সরাসরি প্রভাব ফেলে কে? অভ্যন্তরীণ মানে সরাসরি। আর বাহ্যিক মানে কি কারো দ্বারা প্রভাব ফেলে, মানে কারো দ্বারা কাজটা করায় না, সেটা হচ্ছে কি বাহ্যিক। তার মানে এটা বলছে কোন পরিবেশ ব্যবসা সরাসরি প্রভাব ফেলতে পারে না? সরাসরি প্রভাব ফেলে কে? অভ্যন্তরীণ। এটা হচ্ছে কি অভ্যন্তরীণ কি সরাসরি প্রভাব ফেলে। আর হচ্ছে বাহ্যিক হচ্ছে কি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কি সরাসরি প্রভাব ফেলে না। তার মানে কি আমরা জানলাম কি পরিবেশে সরাসরি প্রভাব ফেলে হচ্ছে অভ্যন্তরীণ, আর সরাসরি প্রভাব ফেলবে না সেটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। তাহলে অ্যান্সার কি 44-এর খ। 44-এর খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলছে 45 নম্বর। 45 নম্বর হচ্ছে আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত নয়। এখানে বলছে কি আইনগত পরিবেশের অন্তর্গত নয়, সেটা কি শ্রম আইন, ভোক্তা অধিকার আইন, মালিকের কাঠামো, কোম্পানি আইন। দেখো আইন যখন বলছে আইনগত পরিবেশে কি আইন রিলেটেড থাকবে না? আইন রিলেটেড থাকবে। তাহলে দেখো এখানে শ্রম আইনও বলছে, ভোক্তা অধিকার আইনও বলছে, কোম্পানি আইনও বলছে, তিনটাই কি আইনগত পরিবেশে যায় না? আইন বলছে। আর আরেকটার ভিতরে কি গতে কি আছে? আর গত হচ্ছে কি গটা হচ্ছে মালিকের কাঠামো, মালিকের কাঠামো। এটা কি কোনো আইনগত পরিবেশে জানা? তাহলে কি এখানে বলছে আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত নয় কোনটা? সেটা হচ্ছে 45-এর গ। 45-এর গ হচ্ছে আইনগত পরিবেশের অন্তর্গত না। আর বাকি যে তিনটা আছে শ্রম আইন, ভোক্তা আইন এবং কোম্পানি আইন কি আইনগত পরিবেশের সাথে যায়। তাহলে 45-এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন কি আমার প্রশ্ন সবাই ক্লিয়ার? আমাকে একটু কমেন্টে জানাও। আর কারো কোথাও সমস্যা থাকলেও এটাও বলতে পারো, আর আর কেউ আমার কথা না বুঝলে সেটাও বলতে পারো। এখানে বলছে স্টেট হোল্ডার কারা? কেবল মালিক, যাদের ব্যবসার সাথে জড়িত, কেবল শ্রমিক, কেবল সরকার। স্টেট হোল্ডার কারা? স্টেট হোল্ডার কারা? স্টেট হোল্ডার কারা? যাদের সাথে ব্যবসার জড়িত, কেবল মালিক, কেবল শ্রমিক, এটা তো হবে না। কেবল সরকার, এটাও হবে না। কেবল মালিক, এটাও হবে না। তাহলে এটার অ্যান্সার কি যাদের সাথে স্বার্থ ব্যবসার সাথে জড়িত, বা যাদের সাথে ব্যবসার জড়িত, যাদের স্বার্থ ব্যবসার সাথে জড়িত তারা কি স্টেট স্টেট হোল্ডারের অ্যান্সার হবে কি খ। স্টেট হোল্ডার কারা? যাদের স্বার্থ ব্যবসার সাথে জড়িত। স্টেট হোল্ডারের কি ব্যবসার সাথে জড়িত। তার মানে কি 46-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
এবার বলছে পরিবেশে বিশ্লেষণে প্রথম ধাপ কোনটি? কৌশল নির্ধারণ, তথ্য সংগ্রহ, প্রতিযোগী নির্ণয় না কর পরিশোধ? এটা তো হবেই না। পরিবেশ বিশ্লেষণের প্রথম ধাপ কোনটি? কর বিশ্লেষণ। কর পরিশোধ তো এটা পরের বিষয়। আমি ব্যবসায় লাভ করলাম না লস করলাম, বা ব্যবসায় লাভ হইলো এরপরে তো আমি কর দিব, লাভ হলে তো ব্যবসা করবো, তার মানে কি এটা প্রথমেই বাদ। আর অ্যাডমিশনে একটা জিনিস কি, এমসিকিউ পূরণ করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আগে তোমাকে কোশ্চেনে বাদ দেওয়ার চিন্তা করতে হবে, কারণ সবই মনে হবে তোমার অ্যান্সার হবে, বাট তোমাকে আগে প্রথমে বাদ দেওয়ার টেন্ডেন্সিটা রাখতে হবে, তাহলে কি তুমি সবাই থেকে আগে যাবে। তাহলে এখানে অ্যান্সার কি 47-এ এনে বলছে পরিবেশ বিশ্লেষণের প্রথম ধাপ কোনটি? এটার অ্যান্সার কি? তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ হচ্ছে পরিবেশের প্রথম ধাপ। তাহলে 47-এর অ্যান্সার হচ্ছে এ। 47 অ্যান্সার এ যারা দিছো তাদের অ্যান্সারটা সঠিক। এবার বলছে প্রযুক্তির প্রভাব প্রভাব ব্যবসায় কিভাবে পড়ে? প্রযুক্তির প্রভাব ব্যবসায় কিভাবে পড়ে? উৎপাদন ও খরচের পরিবর্তন কেবল কর বাড়ায় না কেবল ভোক্তা বাড়ায় না প্রযুক্তি কমায়? প্রতিযোগী কমায়। তাহলে এটার অ্যান্সার কি? প্রযুক্তির প্রভাব ব্যবসায় কিভাবে পড়ে? উৎপাদন ও খরচ পরিবর্তন, কেবল কর বাড়ায় এটাও হবে না, তারপর কেবল ভোক্তা বাড়ায় এটাও হবে না, প্রতিযোগী কমায় এটাও হবে না। প্রযুক্তির প্রভাব ব্যবসায় কিভাবে পড়ে? উৎপাদন এবং খরচের পরিমাণ কমে। তার মানে কি 48-এর ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন দেখো, আগে একটা কাজ করতে কি, ধরো সাপোজ তুমি ধরো ধান ভাঙ্গাইতে আগে কি হাত দিয়ে কাশি দিয়ে তোমার কি লোক প্রয়োজন হতো, শ্রমেরও প্রয়োজন হতো, বাট এখন যদি প্রযুক্তি সহায়তায় কি আমরা 1 ঘন্টার মধ্যে কি 1 টন 2 টন বা 1 বিঘা 2 বিঘা জমিতে কি সহজে আমরা ধান ফসল কাটতে পারতেছি। এই যে প্রযুক্তি আসার ফলে কি হলো, আমাদের উৎপাদনও বৃদ্ধি পাইলো এবং খরচও কমলো। আমরা যদি আগে কি করতাম, 5 জন লোকরে 300 টাকা করে মজুরি দিতাম, একদিন সময় লাগতো, বাট প্রযুক্তি আসার ফলে কি হলো, উৎপাদনটা আমাদের বৃদ্ধি পালো, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, এমনকি খরচও পরিবর্তন হলো। তার মানে কি আমরা জানলাম প্রযুক্তির প্রভাবে উৎপাদন এবং খরচ পরিবর্তন হয়। কিসের মাধ্যমে? এটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। ব্যবসা পরিবেশের উপর নির্ভর করে কে? পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, নাকি কেবল মুনাফা, কেবল কর, কেবল শেয়ার? ব্যবসার পরিবেশের উপর নির্ভর করে কি? কেবল শেয়ার তো ব্যবসা পরিবেশের সাথে যায় না। তারপর কেবল মুনাফা, এটাও যাবে না, কেবল কর, এটাও যাবে না। তাহলে দেখো 49 অ্যান্সার হচ্ছে কি ব্যবসার পরিবেশের উপর নির্ভর করে কি? পরিকল্পনা ও সিদ্ধান্ত। দেখো ব্যবসা যদি করো, হ্যাঁ, তোমার কি আগে পরিকল্পনা করতে হইব, দেখো এই জায়গায় কোন ব্যবসা যায়, তারপর যায় কি করলো সিদ্ধান্ত, তারপরে কি সিদ্ধান্ত নিবে এই ব্যবসাটা আমার সাথে যায় কিনা, রাজনীতি ভাবে কোনো সমস্যা হবে কিনা, সামাজিক ভাবে কোনো আছে কিনা, আমাদের সমাজের সাথে যায় কিনা, আবার প্রাকৃতিকগত কোনো সমস্যা আছে, প্রযুক্তিগত, এগুলো কি মাথায় রাখতে। তার মানে কি ব্যবসা পরিবেশের উপর পরিবেশ নির্ভর করে কি? পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর। তাহলে কি 49-এর ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম লাস্ট কোশ্চেন 50 নাম্বার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, যারা ক্লাস আসো শুরুতে শেষ অব্দি, তোমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি অ্যান্সার করছি। এখানে বলছে পরিবেশগত স্ক্যানিং, এনভায়রনমেন্ট স্ক্যানিং কেন করা হয়? পরিবর্তনের পূর্বাভাস বা কৌশল তৈরি করার জন্য, শ্রমিক নিয়োগের জন্য, লাভ বন্টন, কর নির্ধারণের জন্য। সবাই একটু দ্রুত অ্যান্সার করি 50-এ। শ্রমিক নিয়োগ, পরিবেশের স্ক্যানিং কেন করা হয়? শ্রমিক নিয়োগের জন্য না, কারণ ব্যবসায় শ্রমিক নিয়োগের জন্য স্ক্যানিং করা হয় না। লাভ বন্টনের জন্য না, এটাও না। কর নির্ধারণ তো এটা হবেই না। তাহলে কি 50-এর অ্যান্সার হচ্ছে ক, পরিবর্তন পূর্বাভাস ও কৌশল কত তৈরি করার জন্য। আচ্ছা, তাহলে আমাদের আজকে 50টা কোশ্চেন শেষ হলো।
তাহলে এখন বলি, আজকে সমস্যা থাকে আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো, কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাও জানাতে পারো। আরেকটা বিষয়, আমাদের গুলাম সেকেন্ড টাইম যে ব্যাচটা, ওই ব্যাচের গুলাম অলরেডি ক্লাস শেষ একবার। ওরা কি করতেছে, আমার যারা এক এক কোর্সের মাধ্যমে কি আরো আমাদের যে বাকি কোর্সগুলো আছে, বিউপি কোর্স, জিও ডিমল্যান্ড কোর্স, এগুলো কোর্স কি তারা সহজে এনরোল করতে পারছে। আর তোমাদেরকে একটা বলি, আজকে যারা ক্লাস করছো তারা মনে করো ক্লাসটা ভালো লাগছে, তাহলে আমাদের কোর্সে তোমরা ভর্তি হতে পারো। এমনকি তুমি যদি চাও বেসিকটা তোমার স্ট্রং করতে, তাহলে আমাদের রেকর্ড ক্লাসগুলো রেকর্ডেড আছে, ওই ক্লাসগুলো সীমিত মূল্যে নামমাত্র ফিতে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পাবে। আর যাদের মনে করো আমার টার্গেট জিও জিও ডেডিকেট টার্গেট যারা আছো, তারা মনে করি আমাদের কোর্সে ভর্তি হতে হবে, কারণ আমাদের কোর্সের টিচারগুলো সবাই গুলাম জাবির 6 থেকে 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আমরা গুলাম অন্য কোনো ভার্সিটি টিচার দ্বারা পরিচালিত করছি না। এর ফলে কি জিওর জন্য মনে করি জিও টিচারই বেস্ট। আর তা আমরা মনে করি ওই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরও আমরা পরিচালনা করি না। আমাদের টিচারগুলো 6 থেকে 7 বছর এবং জিওতে বিভিন্ন ইউনিটে টপ করা স্টুডেন্ট, এটাই মনে করা অন্য অন্য কোর্সের থেকে আলাদা। আর জিওর ছাত্ররা জানে জিওর কোশ্চিন কোথা থেকে আসে, কি টাইপের কোশ্চিন আসে, ওরা ওইটা ভালো করে বলতে পারে। আমি একটু গ্যারান্টি দিতে পারি, আমাদের জিও কোর্সে যারা ভর্তি হবে তাদের যদি ক্লাস ভালো না লাগে, আমি মাহফুজ গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের টাকা ব্যাক, এর উপর আর কোনো কথা নাই। আর আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আমাদের যে জিও কোর্সটা আছে, ওই কোর্সটা এমন বিপি কোর্সটা জিওর টিচার দ্বারাই ছাত্র দ্বারাই পরিচালিত, এটা অন্য কোনো প্ল্যাটফর্ম দিতে পারে, এটা গ্যারান্টি। আর আমাদের যারা স্যার আছে এবং শিক্ষক যারা আমরা আছি, তারা সবাই গেলাম জিওতে টপ টপ পজিশনে অবস্থান করছে, এবং আমাদের দ্বারাই তোমার কি জিওতে 1 থেকে 10-এর মধ্যে এমন টপ টপ পজিশনে স্টুডেন্ট আমাদের ক্যাম্পাসে রয়েছে। তাহলে তোমরা দেরি না করে দ্রুত তোমরা সবাই আমাদের জিও ডিমল্যান্ড কোর্স, তারপরে বিপি কোর্সে ভর্তি হয়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম।